হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সামনেই যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষাতে আসার মতন, সেই সমস্ত প্রশ্নগুলোই আমি আলোচনা করব। এটা তোমাদের সেট ওয়ান। তো সেট ওয়ানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে ভালো করে দেখে নাও। প্রথমে বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এটা একের দাগ। তো একের দাগে তোমাদের বেশ কিছু এক নম্বরের প্রশ্ন থাকবে। ওকে, তো এক নম্বরে প্রথম প্রশ্নটা দেখো, কয়ের দাগ দিয়ে করেছি, 16/24 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো তোমাদেরকে যখনই লঘিষ্ঠ আকারে বলবে, তোমরা জিনিসটাকে কাটাকুটি করে ছোট করবে। কিভাবে ছোট করবে দেখে নাও। প্রকাশ, আমি এটা করে পাই বা করো, প্রকাশ করে পাই করে দিলে হবে, আর লিখতে হবে না এক্সট্রা করে। প্রকাশ করে পাই করে দিচ্ছি, তাহলে আর আমাকে আর এক্সট্রা প্রশ্নটা লিখতে হচ্ছে না। তাহলে দেখো 16/24 যেরকম আছে আমি লিখে দিলাম। এবার দেখো 4 4 কথায় 16, 4 4 16, 4 6 24, 2 দিয়ে যদি করে দেখো 2 8 কত 16, 2 12 24, 12 দুগুণে 24 হয়। তো আবার এটাকে 2 দিয়ে করো, 2 4 8, 2 6 12, আবার এটাকে 2 দিয়ে করো, 2 দুগুণে 4, 2 3 6, তাহলে কত হয়ে যাবে 2 এর 3। ওকে, এটাই তোমাদের উত্তর। 2 এর 3ই হচ্ছে তোমাদের উত্তর। করে নাও প্রত্যেকে। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে, যে খাতাতে করে নাও। তাহলে এরকম শর্ট প্রশ্ন দিলে আর অসুবিধা হবে না তো? এখানে একের দাগের ক্ষয়ে যেটা বলে যে শূন্যস্থান পূরণ করো, 2/7 সমান, দেখো এখানে 14 আছে, এখানে 28 আছে, তাহলে উপরের যে গ্যাপগুলো রয়েছে এগুলো পূরণ করতে হবে। তো কিভাবে পূরণ করবো দেখো, 7-এর সঙ্গে তুমি কত গুণ করলে 14 হচ্ছে, 7 দুগুণে 14, তাহলে এর সঙ্গেও তুমি 2 গুণ করো, 2 দুগুণে কত হবে 4। ঠিক আছে, এগুলো এমনি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, এগুলো করার দরকার নেই, আমি মুছে দিচ্ছি। তাহলে এর সঙ্গে দেখো 7-এর সঙ্গে কত গুণ করলে 28 হচ্ছে, 7 গুণিতক 7 4 28, তাহলে এর সঙ্গেও তুমি 4 গুণ করো, 2 4 8। ব্যাস, এগুলো করার প্রয়োজন নেই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি করাচ্ছি। এইভাবে করতে হবে অঙ্কগুলো, এটাই তো শূন্যস্থান পূরণ হয়ে গেল। হয়েছে? এরপরে পরেরটা করছি, গয়ের দাগেরটা। প্রত্যেকের হয়ে গেছে তো? করে নাও প্রত্যেকে। দেখো এরপরে দেখো গয়ের দাগের অঙ্কটাতে বলেছে, দেখো 10^5 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয়েছে। এটা কি, যখনই পূর্ণতা দিয়ে দেবে সেটাকে মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে দেখো 10^5, দেখো এটা কিভাবে করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, 10 গুণিতক 8 যুক্ত 5, কারণ দেখো 10 8 কত 80, আর এর সঙ্গে 5 যোগ করলে কত হয় 85, নিচে যেরকম 8 আছে থাকলো, তাহলে এটার সঙ্গে এটা কি গুণ আকারে আছে, সেই জন্য 10 গুণিতক 8 করে দিলাম, আর যুক্ত এই 5টা এইভাবে লিখলাম। তাহলে কিন্তু 10 হাতে কত হয় 80 যুক্ত 5/8, তাহলে 85/8। বুঝতে পেরেছিস? আর অসুবিধা হবে কোনো দিন? তাহলে আমার হচ্ছে, আমি এটা একটু ঘুরিয়ে দিচ্ছি এটাকে, 10^5 মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে পাই, কারণ আমি আর দ্বিতীয়বার লিখছি না। ঠিক আছে, এটা প্রশ্ন আকারে ছিল, প্রশ্নটাকে উত্তর আকারে করে নিলাম। বুঝতে পেরেছ? তাহলে করে পাই বলে এইভাবে তোমরা এটা করবে, এটাই হচ্ছে তোমাদের উত্তর। প্রত্যেকে করে নাও। তোমাদেরকে 3টে জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। দেখো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত আর মিশ্র। আমি লিখছি নি প্রকৃত ভগ্নাংশ কোনগুলো। তোমার হয়তো 100-র মধ্যে যদি পরীক্ষা দাও তুমি 90 পাবে, এটা তো সম্ভব?
তাহলে যেটার মধ্যে পরীক্ষা 100-র মধ্যে পরীক্ষা 90 পেয়েছো, এটা প্রকৃত, মানে প্রকৃত মানে কি, এটা সম্ভব, সেই জন্য এটাকে প্রকৃত বলে। প্রকৃত মানে কি, নিচেরটা বড় হবে আর উপরেরটা ছোট হবে। আর অপ্রকৃত মানে যেটা সম্ভব নয়। তুমি কোনো দিন 90-এর মধ্যে 100 কি পাও? 90-এর পরীক্ষাতে 100 পাওয়া সম্ভব? সম্ভব নয় তো। সেই জন্য অপ্রকৃত সেইটা যখন তোমার নিচেরটা ছোট হয় আর উপরেরটা বড় হয়। দেখতে পেয়েছো? তাহলে এখানে নিচেরটা ছোট, উপরেরটা বড়, সেই জন্য এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কোনগুলো? মিশ্র ভগ্নাংশ হচ্ছে এরকম টাইপেরগুলো, যেটা হয়তো 5 পূর্ণ, 7-এর 2, যে কোনো মানে পূর্ণ সংখ্যায় থাকবে, সেইগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এই বিষয়টা জেনে নিলে আর কোনো অসুবিধা হবে না। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, এদের তফাৎ বুঝতে হবে, তবেই অঙ্কগুলো করতে পারবে। কারণ এই তফাৎটা বোঝানোর কারণ হচ্ছে পরের প্রশ্নটাই ঠিক এরকমই দিয়েছে। দেখো কি দিয়েছে, আমি এটা মুছে দিচ্ছি, ভালো করে দেখে নাও। বলেছে 54/7, 54/7 এটা মিশ্র ছিল। এটাকে বলেছে অপ্রকৃত ভগ্নাংশকে, অপ্রকৃত ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে ভালো করে তোমরা দেখো, এটা তো প্রকৃত, এটা তো অপ্রকৃত। কারণ দেখো নিচে ছোট উপরে বড়, কোনোদিন 7-এর মধ্যে কেউ 54 পায়? পায় না তো। সেই জন্য এটা অপ্রকৃত। এটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করবে আগে ভালো করে দেখে নাও, আগে শিখে নাও, কারণ তোমরা এগুলো জানো নি। তাহলে তোমার কাজ, এই যেরকম 7 আছে নিচে থাকলো, এখানে আমি 54 লিখলাম। তাহলে এটাকে ভাগ করবো, 7 7 49, 27 56 বেশি হয়ে যাচ্ছে, 7 7 49, এই যে 49 হলো, না 10 11 12 13 14, 5 গাঁট হচ্ছে। এই যে 5টা, এই 5টা আমি এখানটায় বসিয়ে দেবো, এই 7টা নিচে নিয়ে চলে আসবো। তাহলেই দেখো এটা মিশ্র হয়ে যাচ্ছে, আমাকে মিশ্র ভগ্নাংশ চেয়েছে। তাহলে আমি কি লিখবো দেখো, এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশ পরিণত করে পাই, দেখো সমান, ভালো করে দেখো, 54/7, 54/7 সমান 7 পূর্ণ 5-এর 7 উত্তর। কারণ আমি এখানটায় করে দেখিয়ে দিয়েছি বলে আর করলাম না, তোমাদেরকে এটাও করতে হবে আর এইভাবেও দেখাতে হবে। শুনতে পেয়েছো? তাহলে মিশ্র ভগ্নাংশ কিভাবে করলো সেটাও বুঝতে পেরে গেছো। মিশ্র ভগ্নাংশ থেকে আমাকে যদি এইটা দেয়া থাকতো, এটা তো মিশ্র ভগ্নাংশ, এইটা দেয়া থাকলে আমাকে যদি অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে বলতো, তাহলে অপ্রকৃত হতে আমরা তাহলে কিভাবে করতাম? সিম্পল হিসাব, 7 গুণিতক 7 যুক্ত 5/7। কারণ কি, এই 7-এর সঙ্গে এই 7 গুণ হয়ে গেল, তাহলে 7 গুণিতক 7, এই 5টা কি যুক্ত আকারে 5 দিয়ে দিলাম, নিচে যেরকম 7 আছে 7 দিয়ে দিলাম, তাহলে 7 7 কত, 49 যুক্ত 5/7, তার মানে কত হয়ে যাবে বলো? 54। তাহলে 54/7 দেখতে পেয়েছি, 54/7 চলে আসছে কিভাবে ঘুরে ফিরে। তাহলে সহজ তো জিনিসটা। তোমাদের এইটা দেওয়া ছিল না, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য করলাম, তোমরা এটা প্রত্যেকে করে নাও। এটা হচ্ছে তোমার ঘয়ের দাগের অঙ্ক। এরপর তোমরা প্রত্যেকে 1-এর দাগের অঙ্গার প্রশ্নটা দেখো। বলছে আয়তকার চিত্রের পরিসীমা। তাহলে আয়তকার চিত্র কেমন? আয়তকার চিত্র হচ্ছে তোমার এরকম, ঠিক আছে? আর বর্গাকার মানে 4 চৌকো টাইপের, ঠিক আছে? বর্গাকার মানে কি 4 চৌকো। বর্গাকার মানে হচ্ছে দেখো ভালো করে, মানে যার 4টে বাহুই সমান। এগুলোকে কি বলে? এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু।
তাহলে দেখো এইটার সঙ্গে এইটা সমান আছে, আর এইটার সঙ্গে এইটা সমান আছে, কিন্তু এর দেখো 4টি সমান, তাই তো। এর এর হচ্ছে বিপরীত বাহু, তাহলে এর বিপরীতে কে আছে? এর বিপরীতে এ আছে, আর এর বিপরীতে এ আছে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে এটা আয়তক্ষেত্র বলে, এটাকে আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্র হচ্ছে যে 4টে বাহুই সমান, তাই তো। ওকে, তাহলে আয়তাকার চিত্রের পরিসীমা সূত্র কি? পরিসীমা মানে জানো, এখান থেকে শুরু করে এখান থেকে হাঁটলো, আবার এখানে হাঁটলো, আবার এখানে হাঁটলো, এখানে হেঁটে, মানে চারদিকটা হেঁটে আবার সেই জায়গাতে চলে আসে, সেখান থেকে শুরু করা, ঠিক আছে। তাহলে এর পরিসীমার সূত্র হচ্ছে, তোমরা লিখে নাও, জানো নি? হ্যাঁ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে উত্তর। এটা জাস্ট বুঝিয়েছে, এটা করার দরকার নেই, ঠিক আছে। আর বর্গাকার চিত্রের ক্ষেত্রফল কি? এটা কি বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফলের সূত্র কি বলো? এর বর্গক্ষেত্রর ক্ষেত্রফল হচ্ছে, সূত্রটা হচ্ছে বাহু স্কয়ার, বাহু স্কয়ার। এইগুলোকে মুখস্থ করতে হয়। কি করতে হয়? এগুলোকে, সূত্রগুলোকে মুখস্থ ঠিক নাই, মনে রাখতে হয় আর কি, ঠিক আছে। তাহলে এইগুলোকে মনে রাখবে। বর্গাকার চিত্রে যা ক্ষেত্রফল বলে দেবে, ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। আর আয়তাকার চিত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই হচ্ছে তোমাদের একের দাগেরগুলো ছিল, একের দাগেরগুলো কমপ্লিট করিয়ে দিলাম। ওকে, করে নাও প্রত্যেকে। এরপরে দেখো আমাদের একের দাগেরগুলো তো কমপ্লিট হয়ে গেল। দুইয়ের দাগে দেখো ভালো করে, দুইয়ের দাগের কয়েকটাতে বলেছে 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 8 মৌলিক সংখ্যা নয়, 9ও নয়। মৌলিক সংখ্যা কেন নয়? কারণ 9কে তোমার 3 দিয়ে যাবে। 9 মানে দেখো 3 গুণিতক 3 9, 1 গুণিতক 9 9, তাহলে এতগুলো দিয়ে যাচ্ছে, তো ওই জন্যই যাবে না, হবে না মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটা আর 1 দিয়ে ছাড়া অন্য কোনো দিয়ে বিভাজ্য নয় যেগুলো। তাহলে 5, তোমার 5 গুণিতক 1 5, এইটা আর এইটা ছাড়া অন্য কিছুতে যাচ্ছে না, তো সেই জন্য এটা মৌলিক সংখ্যা। তাহলে এগুলো মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো, দেখো তাহলে আমি কি করছি ভালো করে দেখে নাও। 2 আর 3 5, আর 5 10, আর 7 17, 17 হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, 17 হবে তোমাদের সঠিক উত্তর। প্রত্যেকে বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে। দুইয়ের দাগের ক্ষয়ের অঙ্কটা ভালো করে দেখে নাও। দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? ঠিক আছে, ভালো করে দেখো। দ্বিতীয় সংখ্যা সমান দেখো একটা সূত্র আছে, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল মাইনাস দুটি সংখ্যার বিয়োগফল ভাজিতক 2। তাহলে দেখো সংখ্যা দুটি যোগফল কত? 2420 মাইনাস বিয়োগফল কত? 1224 ভাজিতক 2। তাহলে দেখো 2420 1224 মাইনাস এটা 6, 1 1 দিয়ে দিলে 9, 1 1 দিয়ে দিলে 1, এটা 1, 1196, 1196 হচ্ছে। এটা থেকে এটা বাদ দিলে তাহলে 1196 আমি করে দিলাম, ভাজিতক দিয়ে 2 করলাম, কারণ 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, দেখো 2 5 কত?
10, 1 9, 2 8 কত, না 2 9 কত, 2 9 18, 1 6, 2 8 কত, 16, তাহলে কত হচ্ছে 598। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমার কত, 598। অতএব প্রথম সংখ্যা সমান দেখো দুটো সংখ্যার যোগফল আমার কত বলে দিয়েছিল বলো, 2420 বলে দিয়েছিল। তো তাহলে এর মধ্যে দুটো সংখ্যা আছে, তাহলে আমি একটা সংখ্যা কত পেয়েছি, 598 পেয়েছি। সেই জন্য এখান থেকে তুমি যদি 598 বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা আর একটা সংখ্যা। দেখো বুঝতে পারছো নাকি পারছো নি? দেখো 2420 মধ্যে দুটো সংখ্যা আছে, একটা সংখ্যা আমি জানিনি, আর একটা সংখ্যা জানি কত, 598, কারণ আমি এখানে ক্যালকুলেশন করে পেয়েছি। তাহলে 2420 থেকে 598 বাদ দিলেই তো আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। সেই জন্য বিয়োগ করে দেব 2420 মাইনাস 598। প্রত্যেকে বাদ দিয়ে বলো তো আমাকে কত হয়েছে। আর 9 10 2 এক এক দিয়ে দিলে 10 2 এক এক দিয়ে দিলে 6 6 7 8 9 10 11 12 13 14 8 এক এক দিয়ে দিলে 1। প্রত্যেকের কত হয়েছে বলো, 1822 হয়েছে কি? তাহলে সমান 1822। ওকে, তাহলে তোমরা দেখো দ্বিতীয় সংখ্যা এটা পেয়ে গেলে, আর দ্বিতীয় সংখ্যা কোনটা পেয়েছো, এটা পেয়েছো, আর প্রথম সংখ্যা কোনটা পেয়েছো, এটা পেয়েছো। অতএব সংখ্যা দুটি হলো, অতএব প্রথম সংখ্যা সমান এত এবং দ্বিতীয় সংখ্যা সমান এত। লিখে দাও। অতএব প্রথম সংখ্যা 1822 এবং দ্বিতীয় সংখ্যা 598। ওকে, প্রত্যেকে করে নাও যে যার খাতাতে, এটাই তোমাদের উত্তর। প্রত্যেকে মন দিয়ে দেখো, 2-এর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 5 ও 4-এর 7-এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় তা লেখো। ওকে, তাহলে দেখো 3-এর 5 4-এর 7 সমান, দেখো ভালো করে, এখানে 3 আর 5 আর এখানে 4 আর এখানে 7, আমি দুটোতেই গুণ চিহ্ন দিয়ে রাখছি। এখানে লসাগু দেখো, হরে কি আছে, 5 আর 7 আছে, তাহলে 1 5 এ 5, 1 7 এ 7, তাহলে 5 গুণিতক 7 মানে 35 হচ্ছে। তাহলে দেখো 5 এর 5 7 35, তাহলে এখানে 7 বসেছে মানে এখানেও 7 বসে যাবে। 7-এর বাড়ি নাম ধরবো কখন 35 হয়, দেখো 7 5 এ 35 মানে এখানে 5 বসেছে মানে এখানেও 5 বসাবো। দেখো সমান, দেখো সমান 7 5 এ 35, 7 3 এ 21, 7 5 এ 35, 4 5 এ 20, তাহলে 20 বড় নাকি 21 বড়? 21 বড়। অতএব বড় হলো সমান 3-এর 5 এবং ছোট হলো 4-এর 7, তাই তো। অতএব 3-এর 5 গ্রেটার দেন 4-এর 7। বুঝতে পেরেছ? করে নাও। তো বন্ধুরা মোটামুটি 2-এর দাগেরগুলো তো আমাদের কমপ্লিট হয়ে গেল। 2-এর দাগের এই 3টে প্রশ্নই ছিল। তো নেক্সট দিন আমি তোমাদের এই সেট 1-এর পার্ট 2 ক্লাসে আমি 3-এর দাগ আর 4-এর দাগ করাবো। তো তোমরা প্রত্যেকে পরের ক্লাসটা যদি সবার আগে পেতে চাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে রাখো। থ্যাংক ইউ।